হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুলসাই স্টাডি পয়েন্ট। আমি আজকে নিয়ে এসেছি ইকোনমিক্সের আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারের থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং WBCS পরীক্ষায় কত কত কোয়েশ্চেন আসে। কাজেই এই চ্যাপ্টারটিকে অত্যন্ত সহজভাবে বোঝানোর জন্য আজকে আমি চেষ্টা করব। তোমরা এই চ্যাপ্টারটা ভীষণভাবে কনসেপচুয়াল, অর্থাৎ এর যে কনসেপ্টগুলো বোঝার খুব দরকার আছে। তাই তোমরা আমার এপিসোডটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পাবে। আশা করি তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগবে। চলো তাহলে আজকে শুরু করা যাক ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। এই ন্যাশনাল ইনকাম কী বা একে কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা বলার আগে ছোট্ট করে একটু এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের যে হিস্ট্রি সেটাকে আমি বলে নেওয়ার চেষ্টা করব। এই ন্যাশনাল ইনকামটাকে, এই কনসেপ্টটাকে যিনি প্রথম আউটলাইন করেন বা এটাকে কাউন্ট করার যে প্রসেস সেটাকে যিনি প্রথম আউটলাইন করেন, সেই ভদ্রলোকের নাম ছিল উইলিয়াম পেটি। এই উইলিয়াম পেটি কিন্তু প্রথম ইংল্যান্ড থেকে এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং জিনিসটাকে উনি কিন্তু আউটলাইন করেছিলেন। এবং ভারতবর্ষে 1873 সালে আমাদের সবার প্রিয় দাদাভাই নরৌজি, যিনি যাকে বলা হয় যে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, সেই দাদাভাই নরৌজি কিন্তু 1873 সালে তার বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বলে যে বইটা ছিল, সেখানে কিন্তু তিনি এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের কথা বলেছিলেন। তিনি এই 1873 সালে যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের ডেটা প্রকাশ করেন সেটা কিন্তু আসলে ছিল 1867-68 সালের ন্যাশনাল ইনকাম। তিনি দেখিয়েছিলেন যে এই বছরে যে ব্রিটিশ ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম ছিল সেটা ছিল 3400 মিলিয়ন এবং পার ক্যাপিটা ইনকাম ছিল 20 টাকা মাত্র। কাজেই তোমরা বুঝতে পারছো যে তখন কীরকম পরিমাণ এক্সপ্লয়টেশন ছিল। তিনি তার বিখ্যাত যে ড্রেন অফ ওয়েলথ থিওরি, যেটা এই বইটাতেই সেই থিওরিটার কথা আছে, তিনি সেই থিওরিটার কথা বলেছিলেন এবং উনি এই 1867-68 সালে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করেছিলেন। তো তোমরা এই কোয়েশ্চেনটা বারবার কিন্তু WBCS পরীক্ষায় রিপিটেডলি এসছে। কাজেই তোমরা এই জিনিসটাকে ভালোভাবে এটাকে মনে রেখো যে এই বইটার নাম এবং তার লেখকের নাম। এরপরে কি হয়, এরপরে 1931 এবং 32 সালে প্রথম VKRV রাও, তিনি কিন্তু এই ন্যাশনাল ইনকামটাকে প্রথম সায়েন্টিফিক ওয়েতে কিন্তু অ্যাকাউন্ট করার কথা বলেছিলেন বা সায়েন্টিফিক্যালি তিনি অ্যাকাউন্ট করেছিলেন এই 1931-32 সালে। এগুলো সবই কিন্তু স্বাধীনতা পূর্ববর্তী সময়কার কথা। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম কি হয়, 1949 সালে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ JL নেহেরু, যিনি জওহরলাল নেহেরু, তিনি কি করেন, তিনি প্রথম একটি কমিশন গঠন করেন। সেই কমিশনের নাম ছিল ন্যাশনাল ইনকাম কমিশন। এই ন্যাশনাল ইনকাম কমিশনকে কিন্তু চেয়ার করেছিলেন যিনি, তিনি আরেকজন খুব বিখ্যাত মানুষ, তার নাম হচ্ছে PC মাহালনবিশ। এই PC মাহালনবিশ কিন্তু এই কমিশনটাকে চেয়ার করেছিলেন, যেটা গঠন হয়েছিল 1949 সালে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের জন্য। এবং এই যে কমিশনটা ছিল তারা কিন্তু ফাইনালি 2 বছর পরে অর্থাৎ 1951 সালে গিয়ে এই ন্যাশনাল ইনকামের যে রিপোর্ট সেটাকে সাবমিট করে। এই 1951 সালের রিপোর্টটাই কিন্তু হচ্ছে স্বাধীন ভারতের প্রথম কিন্তু ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের যে ডেটা সেইটা। এবং এর ছাড়া 1951 সালে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে 2রা মে 1951 সালে কিন্তু একটি অর্গানাইজেশন গঠন হয়, যেটার নাম হচ্ছে CSO বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যারা কিন্তু এই 1951 সাল থেকে ভারতের যে ন্যাশনাল ইনকাম সেটাকে হিসাব করে আসছে বা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করে আসছে। এছাড়াও আরেকটি সংস্থার কথা আমি তোমাদের বলবো, যেটা হচ্ছে NSSO বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এরা কিন্তু এই CSOর হয়ে কিন্তু ডেটা কালেক্ট করার যে কাজ সেটাকে করে থাকে। কাজেই এই দুটো সংস্থার কথা কিন্তু মনে রাখা খুব দরকার। তো এই গেল ছোট করে একটু হিস্ট্রির কথা ন্যাশনাল ইনকাম। এরপর টেকনিক্যাল কথায় আসবো। ন্যাশনাল ইনকাম কি সেটা জানতে হলে কিছু টার্মস জানা খুব দরকার। সেই যে টার্মসগুলো আছে তার মধ্যে হলো GDP একটি টার্ম, GNP একটি টার্ম, NNP একটি টার্ম এবং ফ্যাক্টর কস্ট বলে একটি টার্ম আছে এবং মার্কেট প্রাইস বলে আরেকটি টার্ম আছে। এই টার্মগুলো কিন্তু প্রত্যেকেই এই
ন্যাশনাল ইনকামকে অ্যাকাউন্ট করার এক একটি টুলস। তো প্রথমেই চলো জিডিপির কথায় যাই। জিডিপি কথাটা তোমরা ভীষণ শুনে আসো যে ভারতের জিডিপি এবছর এত হয়েছে, জিডিপি গ্রোথ এত পার্সেন্ট হয়েছে, বাজেটেও তোমরা শোনো এই জিডিপি কথাটা। এই জিডিপি কথাটার ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর কিছুই না, ডোমেস্টিক কথাটার উপর তোমরা এখানে জোর দাও। ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে হচ্ছে অন্তর্বর্তী, অর্থাৎ আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, যেটাকে আমরা 1 বছর বলে ধরি, সেই 1 বছর সময়ে যত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস আছে, সেই ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস এর ভ্যালুগুলোকে যদি আমরা একটা মনিটারি টার্মসে কনভার্ট করতে পারি, তার যোগফলটাকেই কিন্তু আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক, সেই গুডস অ্যান্ড সার্ভিসেসগুলোকে ফাইনাল হতে হবে এবং সেটা আমাদের দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু, এবং টাইমটা হবে 1 বছর বা যে কোনো সার্টেন পিরিয়ড অফ টাইম, এটাকে 1 বছর সাধারণত ধরা হয়। তো এই জিনিসটাকে কিন্তু আমরা জিডিপি বলবো। এই যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের কথা বললাম, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এই টার্মটাকে বুঝতে হলে চলো একটা আমরা উদাহরণ দিয়ে বুঝে নিই। ধরে নাও যে একটা অর্থনীতিতে শুধুমাত্র গম প্রোডাকশন হয়। 1 বছরে ধরে নাও যে 50 টাকার গম প্রোডাকশন হয়েছে, এবং এই গমটাকে পরে কিন্তু চাকিতে ভাঙিয়ে যে আটাটা তৈরি হয়েছে সেটার দাম হয়ে গেছে 100 টাকা, তার সাথে যে প্রোডাকশন কস্ট আছে সেটা যোগ করে। এবং তারপরে এই আটাটাকে কিন্তু বেক করে ধরে নাও যে পাউরুটি তৈরি হয়েছে। এই পাউরুটির দাম কিন্তু যখন মার্কেটে বিক্রি হচ্ছে তখন এর দাম হচ্ছে 200 টাকা। এবার আমরা যখন জিডিপি ক্যালকুলেট করব, আমরা যদি বলি যে আমাদের টোটাল জিডিপি হচ্ছে 50 প্লাস 100 প্লাস 200 সমান 350 টাকা, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ এই 100 টাকাটার মধ্যে কিন্তু 50 টাকার গম ঢুকে আছে, আবার এই 200 টাকাটার মধ্যে কিন্তু এই 100 টাকার আটা ঢুকে আছে। কাজেই প্রত্যেকটা জিনিস কিন্তু দুবার করে কাউন্ট হচ্ছে। এটাকে কিন্তু ডাবল কাউন্টিং বলা হয়। এটা কিন্তু জিডিপি কাউন্ট করার ক্ষেত্রে একটা এরার বলতে পারো। সেই জন্য আমরা কি করি যে আমরা প্রত্যেকটা স্টেপে যে ভ্যালু অ্যাড হয়েছে, অর্থাৎ গমের থেকে যখন আটা হয়েছে যে ভ্যালুটা অ্যাড হয়েছে সেটা কিন্তু হচ্ছে 50 টাকা। আবার 100 থেকে যখন 200 হয়েছে যে ভ্যালুটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে 100 টাকা। এই ভ্যালু অ্যাডেড গুলোকে, এই 50কে আর 100কে আমরা প্রথম যে প্রাইমারি প্রোডাক্টটা ছিল অর্থাৎ কিনা গম, সেই জিনিসটার দামের সাথে যোগ করে যে টাকাটা হয় সেটাকেই কিন্তু আমরা জিডিপি বলি। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের দামকে অ্যাড করি না। প্রত্যেকটা যে একটা স্টেজ থেকে যখন আরেকটা স্টেজে যায়, অর্থাৎ এই যে ফাইনাল গুডস যেটা তৈরি হয় এইটাকেই শুধুমাত্র কনসিডার করি। প্রত্যেকটা স্টেপ থেকে প্রত্যেকটা স্টেপে যাওয়ার সময় যে ভ্যালুগুলো অ্যাড হয় সেগুলোকে নিই, সেইটাকে প্রাইমারি প্রোডাক্টের সাথে যোগ করে যেটা পাই সেটাই কিন্তু আলটিমেটলি জিডিপি হয়। এবার যদি আমরা ম্যাথামেটিক্যাল টার্মে বলি, এটা কিন্তু জেনে রাখা একটু দরকার ফ্যামিলিয়ার হওয়ার জন্য, যে জিডিপি সমান হচ্ছে সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম। এই জিনিসগুলো কিছুই না। এই সিটা হচ্ছে আমাদের কনজাম্পশন, মানে আমরা যে প্রোডাক্টগুলো কনজিউম করি তার দাম। জিটা কিছুই না, জিটা হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আইটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, এবং এক্স মাইনাস এম হচ্ছে আমাদের নেট এক্সপোর্ট। এক্সটা হচ্ছে এক্সপোর্ট আর এমটা হচ্ছে ইম্পোর্ট। এই দুটোকে বিয়োগ করলে হয় নেট এক্সপোর্ট। আমরা যেটা এক্সপোর্ট করি সেটার দামকে আমরা জিডিপির সাথে ধরতে পারি, কিন্তু যেটা ইম্পোর্ট করি সেটার দাম তো আমরা অন্য দেশকে পে করি, কাজে সেই জিনিসটাকে কিন্তু আমরা জিডিপির মধ্যে ধরবো না। সেই জন্য ইম্পোর্টটাকে কিন্তু আমরা মাইনাস করি এই পুরো জিনিসটার থেকে। এইটা হচ্ছে জিডিপির ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন। এরপর যে জিনিসটার টার্মের কথা আমরা বলবো সেটার নাম হচ্ছে জিএনপি। জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওখানে যেরকম গ্রস ডোমেস্টিক কথাটার উপর আমরা জোর দিয়েছিলাম, এখানে ন্যাশনালের কথায় জোর দেব। ন্যাশনাল মানে হচ্ছে এখানে সিটিজেন, মানে আমাদের দেশের সিটিজেন যারা আছে তারা আমাদের দেশে থাকুক বা বাইরে থাকুক, তাদের যে আয় সেইটার যোগফলকে কিন্তু আমরা জিএনপি বলবো। মানে আমরা কি করব, জিডিপির সাথে আমাদের যে সমস্ত দেশের নাগরিকরা বাইরে আছেন অর্থাৎ এনআরআইদের যে ইনকাম সেটাকে অ্যাড করব,
এবং যে সমস্ত ফরেন ন্যাশনালরা আমাদের দেশে এসে ইনকাম করছেন তাদের যে ইনকাম, ফরেন ইনকাম, সেটাকে আমরা মাইনাস করব। এইটা করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু হচ্ছে জিএনপি। এই ফ্যাক্টরটাকে আমরা বলবো নেট ইনকাম আর্নড অ্যাট অ্যাব্রড। এই নেট ইনকাম আর্নড অ্যাট অ্যাব্রড হচ্ছে এনআরআইরা অন্য দেশে গিয়ে যা আয় করছে সেটা মাইনাস ফরেনরা আমাদের দেশে এসে যেটা আয় করছে সেটা। এইটাকে জিডিপির সাথে যোগ করে দিলে আমরা জিএনপি পাবো। জিডিপিতে আমরা শুধুমাত্র আমাদের বাউন্ডারির মধ্যে যারা আছে দেশের তাদের যে প্রোডাকশন সেটার কথা কনসিডার করছিলাম, কিন্তু জিএনপির ক্ষেত্রে আমরা দেশের বাইরে যে নাগরিকরা আছে তাদেরও কিন্তু ইনকামটাকে কনসিডার করব। এটাই হচ্ছে জিডিপি আর জিএনপির মধ্যে মেন পার্থক্য। এবার আমরা যে টার্মটার কথায় আসব সেটা হচ্ছে এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই নেট ন্যাশনাল প্রোডাক্ট কিছুই না, এই যে জিএনপির কথা বললাম, জিএনপি এবং আমরা যখন কোনো কিছু প্রোডাকশন করি আমাদের যে প্ল্যান্ট মেশিনারিগুলো আছে সেগুলো ক্ষয় হয়, এই ক্ষয়টা তো ক্ষতি, কাজে এটা জিডিপি থেকে বাদ দিতে হবে। তাই এই জিএনপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কিন্তু এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমরা কি করলাম, প্রথমে জিডিপি থেকে এই নেট ইনকাম আর্নড অ্যাট অ্যাব্রডটাকে যোগ করলাম, দিয়ে জিএনপি পেলাম। জিএনপি থেকে আবার আমরা ডেপ্রিসিয়েশন কস্টটাকে বাদ দিয়ে দিয়ে কিন্তু এনএনপি পেয়ে গেলাম। এবার দুটো টার্মের কথা জানতে হবে, একটা হলো ফ্যাক্টর কস্ট, একটা হচ্ছে মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্ট হলো কি, যে আমাদের দেশে যে প্রোডাকশনগুলো হয় সেই প্রোডাকশনের যে ফ্যাক্টরগুলো, মানে ধরো একটা খাতা তৈরি করতে যা যা জিনিস লাগে সেই সমস্ত জিনিসের যে কস্ট সেগুলোকে যোগ করলে আমরা ফ্যাক্টর কস্ট পাই। আর একটা দোকানে গিয়ে যখন আমরা খাতাটা কিনি সেই দামটাকে কিন্তু আমরা বলি মার্কেট প্রাইস। এই মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের মধ্যে একটুই ডিফারেন্স আছে। ফ্যাক্টর কস্টের সাথে যখন ইনডাইরেক্ট ট্যাক্সেস যোগ হয়ে যায়, মানে ধরো তুমি যখন খাতা কেনো তুমি তো কিছুটা ট্যাক্সও দাও, সেলস ট্যাক্স বা জিএসটি, সেইটা ফ্যাক্টর কস্টের সাথে যোগ হয়ে গিয়ে মার্কেট প্রাইস হয়। এবং আরেকটা জিনিস এর থেকে বিয়োগ হয়, সেটা হলো ধরো রান্নার গ্যাস আমরা যখন কিনি সরকার কিছুটা আমাদের ভর্তুকি দেয়, সেই দামটাকে যদি বাদ দিয়ে আমরা ধরি তাহলে কিন্তু আমরা অরিজিনাল মার্কেট প্রাইসটা পাবো না। তাই ফ্যাক্টর কস্টের থেকে কিন্তু আমরা এই সাবসিডিটাকে বাদ দেব। সাবসিডিটাকে বাদ দিলে কিন্তু আমরা মার্কেট প্রাইস পাবো। আবার অপোজিট যদি করি, মানে মার্কেট প্রাইস থেকে যদি আমরা ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দিই এবং সাবসিডিটাকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এই মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট পেয়ে যাব। এই ফ্যাক্টর কস্ট কিন্তু হচ্ছে অরিজিনাল যে রিপ্রেজেন্টেশন দামের সেইটা, কারণ এর মধ্যে কিন্তু কোনো ধরনের ট্যাক্স বা সাবসিডি ইনক্লুডেড থাকছে না, এটা কিন্তু অরিজিনাল একটা জিনিসের দামের কথা প্রকাশ করছে। এই এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্টকে যখন আমরা ফ্যাক্টর কস্টের টার্মে প্রকাশ করব তখন সেটাকে আমরা বলবো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। মানে এনএনপি যেটা পেয়েছি সেইটাকে আমরা ট্যাক্স আর সাবসিডি বাদ দিয়ে যখন দেখব তখন সেটাকে আমরা বলবো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এই যে টার্মটা এটাই কিন্তু হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম, এটাই কিন্তু হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। আমরা জিডিপি থেকে জিএনপি পেলাম, জিএনপি থেকে এনএনপি পেলাম ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে, এবং এনএনপি থেকে ট্যাক্স সাবসিডিগুলোকে প্লাস মাইনাস করে আমরা পেলাম এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। এইভাবেই কিন্তু ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। এবার এই যে ন্যাশনাল ইনকাম, এটাকে যদি আমরা আমাদের দেশের টোটাল যে পপুলেশন সেই পপুলেশন দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম মানে আমাদের দেশের পার হেড যে ইনকাম, আমরা যে এক একজন মানুষ যতটা ইনকাম করে সেটাই হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। ন্যাশনাল ইনকামকে শুধুমাত্র পপুলেশন দিয়ে ভাগ করলেই আমরা এই জিনিসটা পেয়ে যাব। কাজেই তোমরা বুঝতে পারলে জিডিপি থেকে কিভাবে ন্যাশনাল ইনকামে পুরো জিনিসটাকে নিয়ে আসা হলো। অর্থাৎ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিডিপি, জিএনপি, এনএনপি এই সব কিছুগুলো হচ্ছে এক একটা টুলস। এবার আমি চলে আসব একটা ছোট্ট জিনিসের কথায়, যে জিনিসটা বলে আজকের যে ক্লাসটা আমি শেষ করব সেটা হচ্ছে গ্রিন জিডিপি। গ্রিন জিডিপি কিছুই না, আমরা যখন প্রোডাকশন করি আমরা তো নানাভাবে এনভায়রনমেন্টের ক্ষতি করছি, এনভায়রনমেন্টের রিসোর্স নিয়ে নিচ্ছি, এনভায়রনমেন্টের যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে সেটা এনভায়রনমেন্টকে এফেক্ট করছে। আমরা যদি আমাদের টোটাল জিডিপি থেকে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো গ্রিন জিডিপি।
এক্ষেত্রে দেখো যে শুধু যদি আমরা জিডিপির কথা বলি সেটা কিন্তু সম্পূর্ণ মূল্যায়ন হয় না, আমরা যে এনভায়রনমেন্টের ক্ষতি করছি সেটাকেও আমাদেরকে কনসিডার করতে হয়, তবেই আমরা বুঝতে পারবো যে অরিজিনালি আমরা কতটা এগিয়ে চলেছি। সেই জন্য এই গ্রিন জিডিপি কিন্তু হচ্ছে জিডিপির থেকে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বাদ দিলে যে জিনিসটা হয় সেটাই হচ্ছে গ্রিন জিডিপি। এই গেল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি শুধুমাত্র এটুকুই তোমাদের বললাম। এর পরের ক্লাসে আমি কিভাবে ন্যাশনাল ইনকাম কতগুলো প্রসেসে আমাদের দেশে ক্যালকুলেট করা হয় এবং আমাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে কি কি প্রবলেম আছে, কি কি লিমিটেশন আছে, কোন কোন জিনিসগুলো বাদ দেওয়া হয় ন্যাশনাল ইনকাম থেকে, সেগুলো নিয়ে কথা বলবো এবং কথা বলবো কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। তোমাদের যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।